হ্যালো গাইস, গুড মর্নিং। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত, আমার ভ্লগে স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে সকালটা একটু অন্যরকমভাবে আমার শুরু হবে। মানে ঢাল তরোয়াল নিয়ে নেমে গেছি আমি যুদ্ধ করার মতো। মানে যুদ্ধটা অন্য কিছু নয়, মানে কালকে তোমাদেরকে না শেয়ার করা হয়নি, আমি লাইভে শেয়ার করছি সেটা। যে গম টমগুলো আর কি ধুয়ে টুয়ে দিয়েছিলাম, সেগুলো রোদে দিয়ে শুকিয়েছি প্রায় অনেকটাই, 15 কেজি মতো। তো সেই গমটাই আমার হাজব্যান্ড বলেছিল যে অল্প করে কিছু ধুয়ে দাও, অল্প করে ভাঙিয়ে আনি। আমি দেখলাম যে বারবার ওই করার চাইতে একবারে ধুয়ে নেওয়াটাই বেটার হবে। তো সেই কারণেই সেগুলো এই যে ভাঙিয়ে নিয়ে এসছে। তো সারাটা রাত একটু ঠান্ডা হয়েছে, সাথে সাথে তো আর মানে চেলে কোটোর মধ্যে বন্দি করা যায় না, তাতে পরে মানে দলা লেগে যেতে পারে বা অনেক সমস্যা হতে পারে। সেই কারণেই সকালবেলাটাই আমি ঝেড়ে নিই, কেননা দেখলাম সকাল সকাল এই কাজটা করে নিলে আমি মানে টোটালে একবারে জামাটা চেঞ্জ করে নেবো আর বাসন কোসনগুলোও ধুয়ে নেবো, হয়তো হতেও পারে স্নানটাও সেরে নিতে পারি। কেননা এরপরে গরমে আরও অস্থিরতা বোধ হবে। আর যে ফ্যানের তলায় বসেছি, কেননা ফ্যানের তলায় বসলে আমি জানি একটু অসুবিধা হবে, ময়দাগুলো চালতে গিয়ে হয়তো কিছুটা এদিক ওদিক ছড়িয়েও যাবে, কিন্তু বিশ্বাস করো এই গরমে কিচ্ছু করার নেই, সেই জন্য ফ্যানের তলায় বসেছি। তো চলোই দেখো, বুঝতেই পারছো মানে নাকের পলিপটার জন্য আমার এমনি অ্যালার্জির সমস্যা, ডাস্ট অ্যালার্জি আছে। তাই এই ময়দা জাতীয় বা এরকম জাতীয় যে কোনো জিনিসে আমার সমস্যা হয়, সেই কারণে নাকে এটা বেঁধে নিয়েছি। আর চোখেও যাচ্ছে বলে চোখেও চশমাটা দিয়ে নিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। আরও বিশেষ আর একটা যে কথা তোমাদেরকে বলার, সেটা হলো তোমরা তো আমার কোনো ভিডিওতেই সেভাবে কমেন্ট করছো না, বা সেরকম কিছুই কোনো রকম কোনো রিয়াকশান তোমাদের ভেতরে দেখছি না। আমি বুঝতে পারছি না যে আমার ভিডিও ঠিক কেমন হচ্ছে বা তোমাদের কেমন লাগছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তাই না? তোমরা যদি না বলো বা না জানাও আমাকে, আমি কি করে বুঝবো বলো? তোমরা তো ভালো মন্দ কিছুই বলছো না বা জানাচ্ছ না। তা এটাই তোমাদের কাছে বারবার অনুরোধ করব যে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, বা ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও। এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো খারাপ লাগলে আমি চেষ্টা করব আরও ভালো করে ভিডিও দেওয়ার। আর তোমরা কিন্তু আমার পাশে অবশ্যই থাকবে। আর তাছাড়া তোমরা যে যতটুকু আমাকে ভালোবাসা দিয়েছো, এটা আমার কাছে অনেক, মানে অনেকটা আমার কাছে পাওয়া আর কি। এটা আমি কখনো আশা করিনি আর কি। তো আমি তার জন্য ভীষণ খুশি। তো আমি চাই তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও, আর আমাকে আরও 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 অনেক ভালোবাসা দাও, যাতে আমি আরও সামনে দিনগুলোতে আরও অনেক এগিয়ে যেতে পারি। তো এটাই তোমাদের কাছে আমার চাওয়ার। তোমরা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না, তাই না? তো আর একটা কথা, কোনো মেয়ে যদি বিবাহের আগে যদি সে প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে যদি বিবাহিত জীবনে পা রাখে, সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার। তবু সব ক্ষেত্রে সমান হয় না। তবু অনেক মেয়েরা মানে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের প্রতিষ্ঠার জায়গা রেখেও কিন্তু তাকে পরের অধীনে থাকতে হয়। আজকালকার দুনিয়াটাই কেমন হয়ে গেছে, সেরকমই একটা ব্যাপার। আর নচেত তবু তো সে ইনকাম করে নিজের হাতে, তাই না? সে প্রতিষ্ঠিতর একটা ব্যাপার, তার টাকা পয়সা সে নিজে হাতে ইনকাম করছে, সে কিভাবে খরচা করবে, কি করবে, তবু তো তাকে মানে কৈফিয়ত দিতে হলেও, জানি হাজব্যান্ডকে কৈফিয়ত দিতে হয়, দিতে হলেও তবু তো নিজের, তাই না? এটা একটা আলাদা রকম ব্যাপার। কিন্তু কোনো মেয়ে যদি বিবাহের আগে প্রতিষ্ঠিত না হয়ে নিজের পায়ে না দাঁড়িয়েই যদি পরের অধীনে চলে আসে, মানে কি বলবো, সম্পূর্ণ একটা পরাধীন একটা ব্যাপার। মানে কোনো কিছু কিনতে গেলে, কোনো কিছু করতে গেলে সম্পূর্ণ তার কাছে হাত পাতা, তার আশায় থাকা, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো এই বিষয়টা যারা এইসব বিষয়ের মধ্যে পড়েছে একমাত্র তারাই জানে। তো কাজেই সেই প্রতিষ্ঠিত জায়গাটা করার জন্য কিন্তু সেই সব মেয়েরা সবসময় চেষ্টা করবে যে না, আমারও একটা সেরকম একটা প্রতিষ্ঠার জায়গা থাক, যাতে করে
আমিও কিছু পয়সা নিজের বলে খরচা করার জন্য আমাকে 10 বার ভাবতে নেওয়া হয় বা 10 বার জিজ্ঞাসা করতে নেওয়া হয়। তো এরকম একটা ব্যাপার। তো সেই কারণেই এখন তো কত রকমের কত সুবিধা বেরিয়েছে, তো সেই জন্যই সবাই সেরকমভাবে চেষ্টা চালিয়েও যাচ্ছে। কেউ কিন্তু আর পিছিয়ে নেই, সবাই সবার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই কারণে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা ময়দা চালা হয়েও গেল, এখনও অনেকটাই বাকি আছে। তো যেটা বলছিলাম আর কি, তো এরকমই একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু অনেক মেয়েরা কিন্তু পরের অধীনে এসে গিয়ে, মানে বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে গিয়ে মানে এতটাই পরাধীন হয়ে যায় সে, তারপরেও যদি প্রতিষ্ঠিত হতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, তার কিন্তু অনেক বাধা বিপত্তি আসে, অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, যেমনটা আমাকে পড়তে হয়েছিল। আমি কিন্তু আমি যতটুকুই পড়াশোনা জানি, যাই জানি না কেন, সেটা দিয়েও কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম যে না আমি চেষ্টা করি, চেষ্টা করতে তো আপত্তি নেই, তাই বলে আমি এমএ পাস বিএ পাস না বলে যে আমি কিছু করতে পারবো না এমনটাও না। আমার হাজব্যান্ড আমাকে কত কথা শুনিয়েছে, হ্যাঁ কত এমএ পাস বিএ পাসরা বসে আছে আর তুই অনেক কিছু করে ফেলতে পারবি, সব রাখ। তো এরকম ব্যাপার না, ঠিক আছে। অনেক সময় ভাগ্যে থাকলে সে অল্প শিক্ষিততেও কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে, আর অনেক সময় ভাগ্যে না থাকলে কিন্তু অনেক অনেক পড়াশোনা জেনেও কিন্তু কিছু করতে পারে না। তো এরকমই ব্যাপার। আমি প্রচণ্ড চেষ্টা করেছি, বিশ্বাস করো, কিন্তু প্রত্যেকটা চেষ্টার সামনে আমার হাজব্যান্ড বাধা হয়ে এসে দাঁড়িয়েছে। কী বলবো, এটা আমার জীবনের অনেক বড় দুঃখ যে মানে আমি যেই সমস্ত জিনিসগুলোকে ভালোবাসি সেই সমস্ত জিনিসগুলোকে আমি আমার মনের মতো করে আর কি পারিনি আমি সেই সমস্ত জিনিসগুলোকে চাইতে পাইতে। তো এই দেখো আমি যেই ময়দাটা চালছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি যে ভীষণই ভালো হয়েছে, মানে ময়দাটা এতটা সফট হয়েছে এবার ভাঙানোটা, অন্যবারের চাইতে এবার ময়দাটা ভাঙানোটা খুব সুন্দর হয়েছে। আর যেহেতু ওই রাঙিতে চালছি, ওই রাঙিটাতে প্রচণ্ড ভালো চালা হয়, প্রচণ্ড চালতিগুলো ভালো ধরা পড়ে। তো এই যে অবশেষে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেল। তো এই যে এতগুলো চালতি হলো, আর পুরো ওই যে ঢোপটা তোমাদের দেখিয়েছে হলুদ ঢোপটা, ওটা ভর্তি হয়ে আর একটা সাদা বালতি মতো আছে, এটার হাফ মতো হয়েছে। তো এই যে এতটুকুই। আমার অবস্থা তো ভীষণই খারাপ ময়দা ছালতে গিয়ে, মানে কঠিন অবস্থা হয়ে গেছে গরমে, বুঝতেই তো পারছো। আর তাছাড়া এই ফ্যানের নিচে ছাড়া ময়দাটা চালাও গেল না। তো সেই কারণে আশেপাশে যেভাবে ময়দা ছড়িয়েছে এইসব পরিষ্কার করতে গিয়ে আরও কঠিন অবস্থা হয়ে যাবে। তো চলো আমি এগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো এই যে আমি ভাবলাম সকালের এখনও খাবার দাবার কিছু হয়নি, যেহেতু চা বিস্কুট খেয়ে বসে পড়েছিলাম এই কাজ করতে। তো সেই কারণে আমি দেখলাম যে ময়দাটা একটু মাখিয়ে নিই, কিছু একটা খাবার করে নেবো। তো সেই জন্য আমি ভাবলাম ময়দাটা মাখিয়ে নিই, তারপরে ফ্রেশ হয়ে নেবো একবারে। ঘরটরে যেখানে নোংরা টোংরা একটু পড়েছে সেগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করে একবারে ফ্রেশ একবারে স্নানই করে নেবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তারপরে চলো দেখো স্নান করে চলে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে ময়দাটা মাখিয়ে রাখলাম, কিছু একটা খাবার করব। আমি ভেবেছিলাম পরোটাটাই করব, তা সেটা করতে গিয়ে আবার ভাবলাম লুচিই করে নিই। তো সেই কারণে এই যে কটা লুচি করলাম। তো করে নিয়ে ওদিকে বড় ছেলে প্রাইভেট থেকে চলে এসছে, ওকেও খেতে দিতে হবে, প্রচণ্ড খিদে লেগেছে। দুবার এসে বলা হয়েও গেল যে মা খাবার হয়েছে কি, নিচেই বসে টিভি দেখছে, দুবার পাক মারা হয়ে গেছে, মা খাবার হয়েছে, খিদে লেগেছে। তো আমি সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। এদিকে লুচিটা তো হয়েই গেছে, এদিকে আলুর তরকারিটা করবো, ওই জন্য আলুটা কেটে নিচ্ছি। তরকারিটা হয়ে গেলে ওকে খেতে দেবো, ওর ভীষণ খিদে লেগে গেছে। সকালবেলা সেরকমভাবে কিছু খেয়ে যায়নি, ছোলা ভিজানো ছিল, বারবার বললাম যে খেয়ে যা, ওই কোনো রকম এক মুঠো নিয়ে জল খেয়ে চলে গেছে। তো তোমাদের সঙ্গে যে আলোচনাটায় আমি ছিলাম আর কি। তো এরকম জীবনে বহুতবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেও পারিনি, এটা তো আমার জীবনের সবচাইতে বড় দুঃখ। এমনকি একবার পার্লারের কাজও শিখতে চেয়েছিলাম, তার জন্য আমার হাজব্যান্ড নয় আমার মা টাকা দিতে চেয়েছিল যে আমি তোকে দিচ্ছি, তুই শিখ পার্লারের কাজটা। কিন্তু বিশ্বাস করো মানে এমনই অভাগা কপাল, সেবার হাজব্যান্ডকে রাজি করাতে পেরেও ছিলাম, কিন্তু সেই মুহূর্তে করোনা ভাইরাসের চলে আসলো। মানে এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম না, আমার মানে যার কপাল খারাপ হয় তো তার এমনটাই হয়। তো সেই জন্যেই কপাল খারাপ, কি করব।
ঠিক শিখতে যাব তার কিছুদিন আগেই একবারে মানে ম্যাডামের সঙ্গে কথাও বলে আসলাম, সবই ঠিকঠাক। শিখতে যাব আর কি কয়েক সপ্তাহের মধ্যে, কয়েক সপ্তাহ না, 1 সপ্তাহের মধ্যেই যাব আর কি। তার মধ্যেই শোনা গেল যে করোনা ভাইরাসের একেবারে ছড়াছড়ি, সেই বিরাট ব্যাপার। তো তার জন্য লকডাউন, এটা ওটা সে বিভিন্ন ব্যাপার, তার জন্য আর হলো না, সেটাও বন্ধ হয়ে গেল। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে শশাও কেটে নিয়েছি, কেননা গরমে লুচি খেলে একটু গ্যাস গ্যাস হতে পারে। তো তার জন্য শশাটাই ওকেও দেবো, আমরাও খাবো। তো চলো ওকে খাবারটা দিয়ে আসি। তো চলো বন্ধুরা, এবারে আমিও খেয়ে নেবো, কেননা ভীষণ খিদে লেগেছে। আর তোমরাও চলে এসো, খাবে তো। তোমাদের সবাইকে আমন্ত্রণ থাকলো, চলে এসো আমার হাতের লুচি আর আলুর তরকারি খাবে। তো আমিও খাবো, আর ছেলেকেও লুচি ভাজতে ভাজতে ওকে 2টো লুচি ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়েছিলাম। ও সেটা মোবাইল দেখতে দেখতে নিজে হাতে করে খেয়েছিল। তো সেভাবেও খেতে পারিনি পেটটা ভরে, তো সেজন্য আমিও ওকে একটু করে এখন খাইয়ে দেবো। তো এই যে বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে ওকে আমি খাইয়ে দিতে চাইছি, আর ও বলছে মা আমি খাবো না, মা আমি খাবো না। কেননা সকালে 2টো খেয়েছে, একটু গ্যাস গ্যাস হয়ে গেছে, তারপরে তো শশাটা কেটে দিলাম, খেলো। আমি বললাম খা, একটু পেট ব্যথাটা কমবে। মা বলছিল যে মা একটু পেট ব্যথা করছে, তো সেই কারণেই খেলো না। তা আমি দেখলাম থাক, আর জোর করে লাভ নেই, পরে ভাত করব, তখন ভাত খাইয়ে দেবো, আর গরমে বেশি খাইয়ে লাভ নেই। আর এই যে এদিকে ওই বেদানা খাবে বলছিল, বেদানাটা ছাড়িয়ে দিয়েছি। তো এটাই খাক, এটাই বেটার হবে। তো বন্ধুরা, ওইদিকে বেদানাটা একা হাতে খাক, ওকে ছোটোবেলায় রস করে দিতে হতো, কিন্তু এখন আর দিতে হয় না, ও এভাবেই খেতে পারে। তো খাক, আর আমি এদিকে দুধটা জাল দিয়ে নিই, কেননা গরমে নষ্ট হয়ে যেতে পারে। আর এই ফ্রিজে রেখে দিয়ে কখন জাল দেবো কী করব অত খেয়াল থাকবে না, তখন আমি সকাল টাইমে জাল দিয়ে রেখে দিই, হয়তো কোনো দিন হয়তো ফ্রিজে রেখে দিই, যখন মনে পড়ে তখন জাল দিই, এরকমটা হয়। তো তারপরেও এখনও অনেক কাজ বাকি আছে, আবার রান্না করতে হবে, ভাত করতে হবে, তরকারি করতে হবে, অনেক কাজ আছে। এ তো সকালের আইটেম হলো। তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমি জানি না তোমরা কে কেমন দুধের মধ্যে জলটা ইউজ করো, আমি কিন্তু এইভাবেই দিই। আমি 1 পোয়া দুধের মধ্যে 1 পোয়াই জল দিই, আর চিনিটাও দিয়ে দিই, কেননা চিনিটা না দিলে কিন্তু সেই দুধের কিন্তু কোনোই পুষ্টিগুণ থাকে না, আমি যতটুকু জানি। আমার মা কিন্তু এমনটাই বলেছে, হয়তো কম দিতে হয়, সে জায়গায় আমি একটু বেশিই দিয়ে দিই। আর হ্যাঁ, দুধে 1 পোয়া জলটা নাই দেওয়া যেতে পারে, সেটা যদি কারোর কোনো সমস্যা না থাকে। আমাদের সমস্যার জন্যই এই জলটা বেশি করে দিতে হয়, পাতলা পাতলা করে খেতে হয়। জানি না এর কোনো গুণ থাকে কি না বলতে পারবো না, তবে এইভাবেই করা হয়। তো ওইদিকে আমি সোয়াবিনটা ভিজিয়ে ধুয়ে আসলাম, দুপুরের ভাত করব, সেটার সঙ্গে সোয়াবিনের তরকারিটাই করব, সোয়াবিন আলু দিয়ে তরকারি করব, আর সেরকম কিছু নেই। তো তার আগে আমি এটাকে ঘুম পাড়িয়ে ধুয়ে যাই, এটা যে এত বাদরামো করে, এটাকে ঘুম পাড়িয়ে ধুয়ে গিয়ে আমি তারপর বাকি কাজগুলো করব। তো চলো আজ